আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে আওয়াল একাডেমিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গণিতের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় পর্বের ম্যাথমেটিক্স 3 বিষয়টির অধ্যায় 2 অর্থাৎ চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়ামের ধারণা নামে যে অধ্যায়টি আছে, দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় থেকে আজকে আমরা এই অধ্যায়ের লেকচার 1 নিয়ে আলোচনা করব। লেকচার 1 এ যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য জরুরি যে সূত্রগুলো আছে, অর্থাৎ যে সূত্রগুলো খুবই প্রয়োজনীয় সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, অর্থাৎ কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এই লেকচারে আমি প্রয়োজনীয় সূত্রাবলী নামে কতগুলো সূত্র দিয়েছি। এই সূত্রগুলো অত্যন্ত জরুরি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমাকে এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো প্রথমে যে সূত্রটি আছে সেটি হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। আমরা জানি চতুর্ভুজের যদি একটি কর্ণের দৈর্ঘ্য এবং দুটি অফসেট দেয়া থাকে তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ডি ইন্টু পি1 প্লাস পি2। এখানে ডি হচ্ছে, আমি যে চিত্র এ কে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি, চিত্র এ কে দেখো, ডি হচ্ছে এই যে কর্ণটি এবং পি1 এবং পি2 হচ্ছে এই কোণের উপরে বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। মনে রাখতে হবে অফসেট হচ্ছে চতুর্ভুজের যে কোনো একটি কোণের উপরে তার বিপরীত যে শীর্ষবিন্দু দুটি আছে সেই বিপরীত শীর্ষবিন্দু দুটি থেকে যদি লম্ব অঙ্কন করা হয় সেই লম্ব দুটির যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যকেই অফসেট বলা হয়। এখানে ডি হচ্ছে চতুর্ভুজের কর্ণ, পি1 এবং পি2 চতুর্ভুজের দুটি অফসেট। আমি এই বিষয়টা লিখে দিয়েছি। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি ইন্টু পি1 প্লাস পি2। এখানে ডি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, পি1 পি2 হচ্ছে দুটি অফসেটের দৈর্ঘ্য। দ্বিতীয় যে সূত্রটি সেটিও চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু ডি1 ডি2। এখানে ডি1 এবং ডি2 হচ্ছে দুটি কর্ণ, অর্থাৎ চতুর্ভুজের দুইটা কর্ণ যদি ডি1 এবং ডি2 হয় তখন চতুর্ভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। তবে শর্ত হচ্ছে এই যে চিত্রে আমি বিষয়টা দেখিয়েছি, কর্ণ দুইটা অবশ্যই পরস্পর লম্ব হতে হবে। এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করতে পারবো, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2 তখনই আমরা লিখতে পারবো যদি কর্ণ দুইটা পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তৃতীয় যে সূত্রটি সেটি হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি। আমরা তৃতীয় চিত্রটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ তৃতীয় যে সূত্রটি আছে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি, এই সূত্রটা আমরা তখনই প্রয়োগ করতে পারবো যদি চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, অর্থাৎ বৃত্তের অভ্যন্তরে যদি চতুর্ভুজটি থাকে এবং এই চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য যদি এ বি সি ডি হয়। এখানে এস হচ্ছে এই বৃত্তস্থ চতুর্ভুজটির অর্ধ পরিসীমা, অর্থাৎ এস সমান হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2। আমরা 4 নং সূত্রটি দেখি। 4 নং সূত্রটি সামান্তরিক সম্পর্কিত। সামান্তরিকের ক্ষেত্রফল সমান বি ইন্টু এইচ। এখানে বি হচ্ছে সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য এবং এইচ হচ্ছে সামান্তরিকের উচ্চতা। আমরা 4 নং চিত্রটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। এখানে দেখো এই যে সামান্তরিকটি দেয়া আছে 4 নং চিত্রে, এই চিত্রে বি হচ্ছে সামান্তরিকের ভূমি এবং এইচ হচ্ছে সামান্তরিকের উচ্চতা। 5 নং সূত্র হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ডি ইন্টু পি। তো এখানে ডি হচ্ছে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য এবং পি হচ্ছে সামান্তরিকের অফসেট। আমরা 5 নং চিত্রটা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে যে এখানে ডি দেওয়া আছে, ডি হচ্ছে এই সামান্তরিকের একটি কর্ণ এবং কর্ণের উপরে বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত অফসেটের দৈর্ঘ্য হচ্ছে পি। মনে রাখতে হবে যে কোনো একটি কর্ণের উপরে, অর্থাৎ সামান্তরিকের যে কোনো কর্ণের উপরে যদি বিপরীত শীর্ষ থেকে আমরা লম্ব অঙ্কন করি সেই লম্বের দূরত্ব দুই দিকেই সমান হবে, অর্থাৎ এই পাশে এবং ওই পাশে দুই দিকেই পি এর মানটা সমান হবে। এই কারণে আমরা শুধু পি লিখেছি। 6 নং সূত্রটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি সাইন আলফা। এখানে এ বি হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এবং আলফা হচ্ছে এই এ বি বাহুদের মধ্যবর্তী কোণ। আমরা 6 নং চিত্রটা যদি দেখি, এখানে দেখো এই যে সামান্তরিকটির এ বি হচ্ছে দুইটা সন্নিহিত বা সংযুক্ত বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। যদি এরকম দেয়া থাকে দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান যদি দেয়া থাকে তখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সময় এই সূত্রটা ব্যবহার করতে পারবো। 7 নং সূত্র হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2 সাইন আলফা। এখানে ডি1 এবং ডি2 হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ এবং এই আলফা কোণটা হচ্ছে এই কর্ণ দুইটার মধ্যবর্তী কোণ। আমি 7 নং চিত্র এখানে বিষয়টা দেখিয়েছি যে ডি1 এবং ডি2 এই দুইটা হচ্ছে কর্ণ এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। যদি এরকম থাকে যে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তো এই ছিল এই স্লাইডে। আমরা পরের স্লাইডে চলে যাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও আমি কয়েকটা সূত্র দিয়েছি। প্রথম স্লাইডে 7টা সূত্র ছিল, এখানে অষ্টম যে সূত্রটি আছে সেটি হচ্ছে রম্বস সম্পর্কিত, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 ইন্টু d2। এখানে d1 এবং d2 হবে রম্বসের দুইটা কর্ণ, অর্থাৎ কোন রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলটা এই সূত্র দিয়ে সহজেই বের করতে পারবো। তারপর হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু a প্লাস b ইন্টু h। এখানে a b হচ্ছে ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এবং h হচ্ছে এই সমান্তরাল বাহু দুইটার লম্ব দূরত্ব। আমি এই বিষয়টা লিখে দিয়েছি। a ও b ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং h হলো বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। অর্থাৎ কোন একটা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং তাদের লম্ব দূরত্ব যদি দেয়া থাকে তখন আমরা এই সূত্র দিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এই ছিল সূত্র। এখন আমরা অঙ্কে চলে যাই। এখানে আমি সমস্যা 1 নামে একটা অঙ্ক দিয়েছি। বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 15, 20, 7 ও 24 মিটার। চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে প্রথমে কি পয়েন্টগুলো বুঝতে হবে। যে কোনো অঙ্ক করার আগে বা সমাধান করার আগে তোমাকে কি পয়েন্টগুলো চিন্তা করতে হবে। এখানে বলা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজটি বৃত্তের অন্তর্লিখিত বা বৃত্তের মধ্যে। তো বৃত্তস্থ চতুর্ভুজের যে সূত্র সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে 4টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, আমরা এখানে সমাধানের মধ্যে লিখে দিয়েছি। ধরি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 15 মিটার, b সমান 20 মিটার, c সমান 7 মিটার এবং d সমান 24 মিটার। তো সুতরাং চতুর্ভুজটির অর্ধ পরিসীমা আমরা পূর্বের স্লাইডে দেখেছি। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে s এর মান জানতে হবে। s হচ্ছে চতুর্ভুজের অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা s এর মান কি? s সমান হবে a প্লাস b প্লাস c প্লাস d বাই 2। এখন আমরা যদি a b c d এর মান বসিয়ে দিলে এখানে s এর মান পাবো 33 বা 33 পাবো। তো আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান √s - a s - b s - c s - d। আমরা পূর্বের স্লাইডে দেখেছি যে যদি চতুর্ভুজের অর্ধ পরিসীমা এবং 4টা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো আমরা এখন এই সূত্রটাই ব্যবহার করেছি। এখানে আমরা s এর মান a b c d এর মান বসিয়ে দিব। বসালে প্রথমটাতে থাকে 18, পরেরটাতে 13, এরপরে 33 থেকে 7 বিয়োগ করলে 26, এরপর 33 থেকে 24 মাইনাস করলে থাকবে 9। এগুলো গুণ করলে হয় 54756, বড় একটা সংখ্যা। এটাকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে এর মান হবে 234 বা 234। তাহলে এই যে 234 পেলাম সেটাই হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলের মান। অতএব আমরা লিখতে পারি নির্ণয় চতুর্ভুজের ক্ষেত্রফল 234 বর্গ মিটার। এটাই হচ্ছে আনসার। আমি এখানে লিখে দিয়েছি আনসার হচ্ছে 234 বর্গ মিটার। অর্থাৎ এই বৃত্তস্থ চতুর্ভুজটির ক্ষেত্রফল 234 বর্গ মিটার। তো এইখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমার কি পয়েন্ট হচ্ছে, প্রথমে যেহেতু 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তুমি অর্ধ পরিসীমা বের করবে। এরপরে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ সেক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু এবং অর্ধ পরিসীমা জানা থাকলে যে সূত্রটা, অর্থাৎ √s - a s - b s - c s - d, এই যে সূত্রটা, এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এইগুলো মনে রাখতে হবে। এই কি পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে তাহলে তোমার জন্য এই অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তো এই ছিল এই স্লাইডে। আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 2 নামে সামান্তরিক সম্পর্কিত অন্য একটা অঙ্ক আমি এখানে দিয়েছি। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 ও 12 মিটার, এর একটি কর্ণ 8 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কি পয়েন্ট হচ্ছে, এটা একটা সামান্তরিক এবং এর সন্নিহিত বাহু দুইটার দৈর্ঘ্য দেয়া আছে, একটা কর্ণের মান দেয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো সমাধানে যাই আমরা। মনে করি ABCD সামান্তরিকের সন্নিহিত বাহু AB সমান 10 মিটার, BC সমান 12 মিটার এবং কর্ণ AC সমান 8 মিটার। অপর কর্ণটি BD। আমি এই বিষয়টা চিত্রে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। এই যে দেখো এখানে ABCD এটা একটা সামান্তরিক, এর AB এবং BC দুইটা সন্নিহিত বাহু। AB এর মান 10, BC এর মান 12 এবং AC কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। এখানে আমি 4 লেখার কারণ হচ্ছে আমরা জানি কোন একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে অবিন্দু যেটা দেখছো সেই অবিন্দুতে AC এবং BD কোণ পরস্পর সমদ্বিখণ্ডিত হবে। অর্থাৎ AO এবং OC এর মান সমান হবে, OB এবং OD এর মান সমান হবে। যেহেতু AC সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, আমি এখানে OA এর মান 4, OC এর মান 4, এটা বোঝানোর জন্য 4 লিখে দিয়েছি। এই বিষয়টা আমি এখানে লিখে দিয়েছি সমাধানের মধ্যে। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং AO সমান OC সমান AC বাই 2, অর্থাৎ অর্ধেক হবে AC এর অর্ধেক। অবিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, AC এবং BD দুইটারই মধ্যবিন্দু হচ্ছে অবিন্দু। তো এখান থেকে আমরা AO এবং OC এর মান পেলাম 4, আমি এটাই এখানে লিখে দিয়েছি। এখন অ্যাপোলোনিয়াসের সূত্র হতে পাই
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এখানে দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি এর মান 10, বি সি এর মান হচ্ছে 12 এবং এ সি এর মান আমরা জানি 8। আর যেহেতু অবিন্দু মধ্যবিন্দু, এ ও এর মান 4, ও সি এর মান 4। তো এখানে অ্যাপোলোনিয়াসের সূত্র কি জিনিস, সেটা হচ্ছে যে কোন একটা ত্রিভুজের, তোমরা এটা পড়ে আসছো 9-10 পড়ে এসেছো, কোন একটা ত্রিভুজের কোন একটা শীর্ষবিন্দু থেকে যদি তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে সংযোগ করা হয়, অর্থাৎ এই যে এবিসি একটা ত্রিভুজ, এর বি একটা শীর্ষবিন্দু বি থেকে দেখো এসি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ও, আমরা ও বি যোগ করেছি। যদি এরকম হয় যে কোন একটা ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুর সংযোগ বিন্দু যেটা বা শীর্ষ, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে যদি আমরা তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করি, তাহলে ওই বিন্দু সংলগ্ন যে দুইটা বাহু, সেই দুইটা বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ বি বিন্দু সংলগ্ন দুইটা বাহু হচ্ছে এ বি এবং বিসি, তাদের বর্গের সমষ্টি অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটার মান হবে বিপরীত বাহুর অর্ধেকের উপরে বর্গ, অর্থাৎ এ ও বা ও সি যে কোনো একটা নিবে। যেহেতু আমরা এখানে এ বি নিয়েছি, সেক্ষেত্রে তুমি এ ও এর মানটা নিবে, অর্থাৎ এ ও বা ও সি দুইটাই তো সমান, আমরা এ ওটা নিব। এ ও এবং ওই বাহুর মধ্যবিন্দু এবং ওই শীর্ষবিন্দু সংযোগকারী রেখার বর্গের সমষ্টির দ্বিগুণ। আমি বিষয়টা আবারও বলছি, কোন ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে ওই বিন্দু সংলগ্ন যে দুইটা বাহু আছে, সেই দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে অপর বাহুর বা তৃতীয় যে বাহুটা, সেই বাহুর অর্ধেকের উপরে বর্গ প্লাস হবে ওই বিন্দু এবং তৃতীয় বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখার বর্গের সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ এ স্কয়ার, এটা হচ্ছে অর্ধেক, আর এই মধ্যবিন্দুর সাথে এই শীর্ষবিন্দুর সংযোগ রেখা হচ্ছে বিও, এ স্কয়ার প্লাস বিও স্কয়ার এর দ্বিগুণ হবে। আমি এই বিষয়টা এখানে লিখে দিয়েছি, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বিও স্কয়ার, এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র। তো আমি সহজ করে আবার যদি বলি, যে কোনো একটা ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে যদি তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করা হয়, তাহলে ওই বাহু সংলগ্ন যে কোনো যে দুইটা বাহু থাকবে, সেই দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে অপর বাহুর অর্ধেকের উপরে বর্গ এবং ওই বিন্দু এবং অপর বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখার বর্গের সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2 ইন্টু এ স্কয়ার প্লাস বিও স্কয়ার। তো আমরা যদি এখন এ বি, বিসি এবং এ ও এর মানটা বসিয়ে দিই, এখান থেকে আমরা বিও এর মানটা বের করতে পারবো। দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি 10 স্কয়ার, এই বিসি এর মান 12 স্কয়ার, 2 ইন্টু এ ও হচ্ছে 4 স্কয়ার প্লাস বিও স্কয়ার। এখানে সরাসরি আমি যোগ করে ফেলেছি, 10 স্কয়ার মানে 100, 12 স্কয়ার মানে হবে 144, অর্থাৎ 244 হবে যোগ করলে। আর এখানে 4 স্কয়ার মানে 16 বা 16 হবে, 16 কে 2 দিয়ে গুণ করলে হবে 32, প্লাস 2 দিয়ে এখানে যদি বিও স্কয়ারকে গুণ করি 2 বিও স্কয়ার, বা বিও স্কয়ার সমান হবে 106 বা 106। এটা কিভাবে হয়, 32 যদি আমরা 244 এর পাশে নিয়ে যাই থাকবে 212, তাহলে 212 সমান হবে 2 বিও স্কয়ার। তাহলে বিও স্কয়ার সমান কি হবে, 2 টা যদি 212 পাশে নিই ভাগ হবে, ভাগ করলে 212 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 106। এই জন্য আমরা এটা বিও স্কয়ার সমান 106 সরাসরি লিখে ফেলেছি। তোমরা চাইলে ভেঙেও লিখতে পারো, যদি কেউ না বোঝো তাহলে ভেঙে ভেঙে লিখে আসবে। তো আমরা এখানে পেলাম বিও স্কয়ার সমান 106, বা বিও এর মান হবে, এটা যদি আমরা বর্গমূল করি 10.29, তাহলে বিও এর মান পেলাম। আমরা জানি অবিন্দু হচ্ছে বিডি কোণের মধ্যবিন্দু, যেহেতু বিও এর মান হচ্ছে 10.29, তাহলে বিডি এর মানটা কি হবে, যেহেতু অবিন্দু মধ্যবিন্দু বিডি রেখার, তাহলে বিডি হবে 2 বিও এর সমান। আমি এটাই এখানে লিখেছি, বিডি সমান 2 বিও সমান 2 ইন্টু 10.29 মিটার সমান 20.58 মিটার। তাহলে অপর কোণের দৈর্ঘ্য কি পেলাম আমরা, 20.58 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা করার জন্য কি পয়েন্ট হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে সামান্তরিকের দুইটা কোণ পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হবে দুইটা কোণেরই মধ্যবিন্দু। তারপরে অ্যাপোলোনিয়াসের সূত্র, অ্যাপোলোনিয়াসের সূত্রটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের একটা বিন্দু থেকে যদি বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে যোগ করি, তাহলে ওই বিন্দু সংলগ্ন দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে বিপরীত বাহুর অর্ধেক এবং ওই বিন্দু এবং অপর বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখার বর্গের সমষ্টির দ্বিগুণ। এখান থেকে তুমি বিও এর মান পাবে, আর যেহেতু অবিন্দুটা মধ্যবিন্দু অর্থাৎ বিডি এর মানটা হবে 2 বিও। তো এই ছিল এই স্লাইডে, আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 3 নামে সামান্তরিক সম্পর্কিত আরেকটা অঙ্ক দিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 16 ও 20 মিটার। 20 মিটার দীর্ঘ বাহুকে ভূমি ধরলে এর উচ্চতা হয় 12 মিটার বা 12 মিটার।
কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বিষয়টা হচ্ছে যে 16 এবং 20 মিটার দৈর্ঘ্যের দুইটা বাহু সমান্তরিকের, এর মধ্যে 20 মিটার দৈর্ঘ্যের যে বাহুটা আছে সেটাকে তোমাকে ভূমি ধরতে হবে, এবং 20 মিটার দৈর্ঘ্যের বাহুকে যদি ভূমি ধরো তাহলে সমান্তরিকটির উচ্চতা হয় 12 মিটার। কর্ণ দুইটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা সমাধানে যাই। আমি এখানে লিখেছি, মনে করি এবিসিডি সমান্তরিকের সন্নিহিত বাহু এবি সমান 16 মিটার, বিসি সমান 20 মিটার এবং কর্ণদ্বয় এসি ও বিডি। আমি চিত্র থেকে দেখি, এই যে এ বি সি ডি এটা একটা সমান্তরিক। এখানে এ বি এর মান হচ্ছে 16 মিটার, বিসি এর মান হচ্ছে 20 মিটার এবং এসি এবং বিডি হচ্ছে এই সমান্তরিকের দুইটা কর্ণ। এরপরে লিখেছি, ডি বিন্দু হতে বিসি এর বর্ধিতাংশের উপরে লম্ব ডিই। এই বিসি কে যদি আমরা বর্ধিত করি এবং ডি বিন্দু থেকে যদি এর বর্ধিতাংশের উপরে লম্ব অঙ্কন করি, আমরা এখানে ডিই লম্ব অঙ্কন করলাম, তাহলে এই ডিইটা হচ্ছে এই সমান্তরিকের উচ্চতা, এবং ডিই আর এই যে এএফ, এ বিন্দু থেকে বিসি এর উপরে লম্ব অঙ্কন করলে লম্বের দৈর্ঘ্য যা হবে, ডি বিন্দু থেকে বিসি এর বর্ধিতাংশের উপরে লম্ব অঙ্কন করলেও একই দৈর্ঘ্য হবে। অর্থাৎ এই ডিই এবং এএফ হচ্ছে সমান্তরিকের উচ্চতা। আমি এটা লিখে দিয়েছি এখানে। সুতরাং ডিই সমান এএফ সমান হচ্ছে 12 মিটার এবং এবি সমান সিডি সমান 16 মিটার। এটা কিভাবে লিখলাম? আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এখানে দেখো এ বি সিডি হচ্ছে সমান্তরিক, তাহলে এ বি এবং সিডি পরস্পর সমান ও সমান্তরাল, বিসি এবং এডি পরস্পর সমান ও সমান্তরাল। আমি এখানে দেখো 20 লিখে দিয়েছি, অর্থাৎ এডি এর দৈর্ঘ্য এবং বিসি এর দৈর্ঘ্য সমান হবে, এ বি এবং সিডি এর দৈর্ঘ্য সমান হবে। যেহেতু ডিটা লম্ব, এই ডিইসি এই যে ত্রিভুজটা এখানে আমরা পাবো, ডিইসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা ডিই এর মান, উচ্চতার মান জানি 12 মিটার এবং সিডি এর মান হচ্ছে এবি এর সমান অর্থাৎ 16 মিটার। তো আমরা এই ত্রিভুজটা যেহেতু ডিটা লম্ব, তার মানে ডিইসি ত্রিভুজটা অবশ্যই সমকোণী, কারণ এই বিন্দুতে সমকোণ উৎপন্ন হবে এবং আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এই বিন্দুতে যেহেতু সমকোণ উৎপন্ন হয় এবং এর বিপরীত বাহু হচ্ছে সিডি, তার মানে সিডিটা হচ্ছে ডিইসি ত্রিভুজের অতিভুজ। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমি এখানে বিষয়টা লিখে দিয়েছি যে ত্রিভুজ ডিইসি হতে পাই সিডি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হবে সি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস ডি স্কয়ার। ডিটা হচ্ছে এখানে লম্ব। তো আমরা এখান থেকে মূলত সিই এর মান বের করব, কারণ সিডি এর মান জানি, ডিই এর মান জানি, সি এর মানটা যদি আমরা জানি তাহলে অঙ্কটা এক ধাপ এগিয়ে যাব আমরা সমাধানের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা বা সি স্কয়ার সমান কি হবে, সিডি স্কয়ার মাইনাস ডিই স্কয়ার। সিডি এর মান হচ্ছে 16, ডি এর মান 12, আমরা এখানে বসিয়ে দিলাম। বর্গ করলে এটা হবে 256 বা 256, এটা হবে 144। বা দিয়া সি স্কয়ার সমান কি হবে, এটা বিয়োগ করলে 112। সুতরাং সি এর মান কি হবে, বর্গমূল করলে 10.58 বা 10.58। তাহলে সি এর মানটা আমরা পেয়ে গেলাম। সুতরাং বিই এর মানটা কি হবে, দেখো বিসি এর মান হচ্ছে এখানে 20 আর সি এর মান পেলাম 10.58। তাহলে বিই এর মান কি হবে, বিসি প্লাস সিই, এই মানটা এখানে বসিয়ে দিলে আমরা পাবো 30.58। এটা হচ্ছে বিই এর মান। এখন দেখো এই যে বিডিই, এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, চিত্র থেকে এই বিষয়টা একটু দেখবে। বিডিই এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিইটা হচ্ছে লম্ব, বিইটা হচ্ছে ভূমি। যেহেতু ই বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রে বিডিটা হচ্ছে অতিভুজ, ডিইটা লম্ব, বিই হচ্ছে ভূমি। আমি এই বিষয়টা এখানে লিখে দিয়েছি। ত্রিভুজ বিডিই হতে পাই বিডি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান বিই স্কয়ার মানে ভূমি। এই বিডি ত্রিভুজের ভূমি হচ্ছে বিই, বিই স্কয়ার প্লাস ডিই স্কয়ার, ডিইটা হচ্ছে এখানে লম্ব। তো আমরা যদি মানটা বসায় দিই এখানে পাবো 1079.13 অর্থাৎ 1079.13। সুতরাং বিডি এর মানটা কি হবে, এটাকে বর্গমূল করলে পাবো 32.85 অর্থাৎ 32.85 আমরা পেলাম। একটা কোণের মান পেয়ে গেলাম। চিত্র অনুযায়ী এখানে পরে লিখে দিয়েছি, দেখো আমরা এই যে ডিইসি ত্রিভুজ থেকে সিই এর মান বের করেছিলাম, এখানে সিই এবং বিএফ এর মানটা অবশ্যই সমান হবে। আমরা এটাই এখানে লিখেছি, বিএফ সমান সিই সমান 10.58। তো এএফ এর মানটা আমরা জানি, এখানে এএফ হচ্ছে ডিই এর সমান, এটা 12 মিটার। এখানে বিএফ এর মানটা আমরা বের করলাম, বিএফ এবং সি এর মান সমান। তাহলে আমরা এখান থেকে সিএফ এর মানটা বের করতে পারবো। সিএফ এর মানটা আমরা কিভাবে বের করব, বিসি থেকে যদি বিএফ এর মানটা মাইনাস করি তাহলে সিএফ এর মানটা
বের হয়ে যাবে। আমরা এটাই করেছি এখানে। সুতরাং সিএফ সমান হবে বিসি মাইনাস বিএফ সমান কি হবে, বিসি এর মান 20, বিএফ এর মান হচ্ছে 10.58 সমান হবে 9.42। এখানে একটা বিষয় যে সিএফ এর মানটা আমরা এখন কেন বের করছি, এখানে দেখো চিত্র থেকে যদি তুমি বিষয়টা দেখো সহজ হয়ে যাবে। এএফসি যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এএফ এর মানটা আমরা জানি, এসি এর মানটা বের করতে হবে। যদি সিএফ এর মানটা আমরা বের করতে পারি তাহলে সহজেই আমরা এসি এর মান বের করতে পারবো। এই কারণেই মূলত সিএফ এর মানটা আমরা এখানে বের করছি। তো সিএফ এর মানটা বের করার পরে আমরা এই যে বিষয়টা লিখে দিয়েছি, ত্রিভুজ এএফসি হতে পাই এক্স স্কয়ার সমান এএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। এএফ হচ্ছে লম্ব, সিএফ হচ্ছে ভূমি। এখানে যদি আমরা মান বসিয়ে দিই, মান বসালে বর্গ করলে আমরা পাবো 232.73, 232.73। সুতরাং এসি এর মানটা বর্গমূল করলে হবে 15.25। তাহলে একটা কর্ণ বিডি এর মান আমরা আগে বের করেছি 32.85 এবং এখন বের করলাম এসি এর মান 15.25। এই যে দুইটা কর্ণের মান আমরা পেয়ে গেলাম, অতএব আমরা কর্ণের দৈর্ঘ্য লিখতে পারি যথাক্রমে 15.25 ও 32.85 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি কয়েকটা কি পয়েন্টের কথা বলে দিই। যেহেতু দুইটা সন্নিহিত বাহু দেয়া আছে এবং কোন বাহুটাকে ভূমি ধরতে হবে সেটাও বলা আছে, এখানে উচ্চতাও দেয়া আছে। প্রথমে হচ্ছে তুমি সামান্তরিকটা এঁকে নিবে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে। তুমি যখন এই যে ডি বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করছি, তাহলে এই লম্ব ডিই এবং এএফ এর মানটা অবশ্যই সমান হবে। আর একটা মাথায় রাখবে, এখানে সিই এর মান এবং বিএফ এর মানটা সমান হবে। তো প্রথমে তুমি সি এর মানটা বের করবে। সি এর মানটা বের করার জন্য তোমাকে ডিইসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করবে। যখন সিই এর মানটা বের হয়ে যাবে তখন তুমি বিই এর মানটা বের করবে। আর বিই এর মানটা যখন বের হয়ে যাবে তখন ত্রিভুজ বিডিই হতে সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী ও ত্রিভুজ বিডি এর মানটা বের করতে পারবে। তারপরে যেহেতু সিই এবং বিএফ এর মান সমান, তো বিএফ এর মানটা তোমার যখন জানা থাকবে, বিসি থেকে বিএফ এর মানটা মাইনাস করে সিএফ এর মানটা বের করবে। সিএফ এর মানটা কেন বের করব, ত্রিভুজ এএফসি এই ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে এসি এবং সমকোণী ত্রিভুজের সূত্র থেকে এএফসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এসি স্কয়ার সমান এএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার লিখতে পারি। এবং এই সূত্রটা প্রয়োগ করার জন্যই তোমাকে প্রথমে সিএফ এর মানটা বের করতে হবে। তো এই বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে তাহলে এই অঙ্কটা তুমি সহজেই করতে পারবে। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমার লেকচার শোনার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন নতুন কোনো ভিডিও আপডেট দেওয়া মাত্রই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও। এবং তোমাদের বন্ধুদেরকেও অবশ্যই এই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবে এবং তাদেরকেও বলবে আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখে, যেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই তারা সেই ভিডিও লিঙ্কটি পেয়ে যায়। তো আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।